শ্রাবণ বিস্মিত চোখে বাবার দিকে তাকাল। তারপর ধারাকে পর্যবেক্ষণ করে বলল, ও রান্না করবে? সালমা বেগম এবার মুখ টিপে হাসলেন। হ্যাঁ, তোর পছন্দের কিছু রান্না হবে আজ, নতুন বউয়ের হাতের। তুই অফিস থেকে ফিরে চেখে দেখিস। ধারা মাথা নিচু করে ফেলল, আর শ্রাবণ এবার অবাক চোখে তাকালো একবার তার দিকে। মেয়েটার চোখে এখনো পানি, কিন্তু মুখে সেই পুরনো অসহায়তা। আর আছে একটা টুকটুকে মনের আলগা হাসি। সে যেন বুঝেও কিছু বলল না, ধীরে পা বাড়ালো দরজার দিকে। কিন্তু যাবার আগে থমকে একবার পেছনে ফিরে তাকালো, মায়ের চোখে, তারপর বাবার মুখে। শেষমেশ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ধারার দিকে। ধারার চোখে এখনো পানি, কিন্তু সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। নিজেকে লুকাতে চাইল যেন। শ্রাবণ গলা খাকারি দিয়ে বলল, আমি অফিস যাচ্ছি, দেরি হয়ে যাবে। তার কণ্ঠে এখন আর আগের কষ্টটুকু ছিল না, কিন্তু পুরোপুরি কোমলতাও নয়, একটা দ্বিধা, একটা অস্বস্তি। ধারার দৃষ্টি তখন জানালার বাইরে, আলো এসে পড়েছে তার গালে। লোকটা কি তাকে উদ্দেশ্য করে বলল যে অফিস যাচ্ছে? বাহিরে এসে শ্রাবণের ঠোঁটের কণে একটু টান পড়ল, যেটা সে নিজেও বুঝে উঠল না। এবং ঠিক তখনই ঘরের বাতাসটা একটু হালকা হলো, আর সালমা বেগম ধীরে ধীরে বললেন, বরফ গলতে শুরু করেছে। সামিউল শেখ শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, মানে? সালমা বেগম বাঁকা হেসে বললেন, তোমার ছেলেকে হাড়ে হাড়ে চিনি আমি। দেখলে না, সামান্য কান্না করতে দেখে কেমন করে থমকে দাঁড়ালো। কবুল শব্দের একটা টান আছি, বুঝলে? তোমার ছেলের ওসব ঢং বেশি দিন চলবে না। আমি আরেকটু উস্কানি দেব, দেখো। যেই ধারাকে আজ আমি পাশের ঘরে শিফট করব, সেই ধারাকে একদিন তোমার গুণধর ছেলে নিজ হাতে কোলে করে নিজের ঘরে নিয়ে যাবে। কথাটা মিলিয়ে দেখো, তোমাদের বংশ তো, রক্ত চেনা আছে আমার। দুপুরের মধ্যেই ধারার অবস্থান পুরোপুরি বদলে দিলেন সালমা বেগম। সব জিনিসপত্র শ্রাবণের ঘর থেকে সরিয়ে পাশের ঘরে এনে দিলেন। তাদের বাড়িতে কাজ করা বাবুভাইকে দিয়ে ঘরও পরিষ্কার করে নিলেন। ঘরে ঢুকে অবাক না হয়ে পারল না ধারা। এত সুন্দর করে সাজানো গোছানো দেখে একটু হতবাক হল বটে, তবে মনে মনে একটু খুশিও হল। আজ সে তাহলে বিছানায় ঘুমোতে পারবে। সালমা বেগম ধারার হাত ধরে টেনে বারান্দার দিকে নিয়ে আসলেন, মুখে বললেন, দেখো বৌমা, এই যে বারান্দা, তুমি চাইলে এখানে এসেও সময় কাটাতে পারো। এ বাড়ির সবচেয়ে সুন্দর বারান্দা এটা। কথা মিথ্যে নয়, আসলেই খুব সুন্দর। ধারা অবাক হয়ে চারপাশে তাকালো। বারান্দার বাঁদিকে ঝুলছে রংবেরঙের হ্যাঙ্গিং পট, যেগুলোর প্রতিটাতে ফুটে আছে বাহারি ফুল। বেগুনি পেটুনিয়া, লাল গোলাপ, জিনিয়া, হলুদ রঙের নামজানা ফুল। নিচে সাজানো টবগুলোর ভেতরেও নানান জাতের গাছ, কিছুতে ছোট ছোট লেবু ধরেছে, কিছুতে পুবিনা আর তুলসী। পাশে রাখা ছোট্ট টেবিলে সাদা টেবিল ক্লথ, যার ওপর রাখা রয়েছে একটি চায়ের টাপ আর একটি বই। ধারা একদৃষ্টে তাকিয়ে রইল সেই সবুজে মোড়া কোণার দিকে। মুখে যেন নিজের অজান্তেই একটা মুচকি হাসি ফুটে উঠল। এত শান্ত, এত আপন পরিবেশ সে অনেক দিন পর দেখছে। সালমা বেগম ওর দিকে তাকিয়ে আবার বললেন কোমল গলায়, দেখো মা, এখানে বসে বিকেলে চা খাও, বই পড়ো, অথবা চুপচাপ থেকো। কেউ তোমায় বিরক্ত করবে না। তুমি এই বাড়ির মানুষ, নিজেই বাড়ির মতোই মনে করে থেকো। ধারা চোখ নামিয়ে চুপ করে থাকলেও মনটা ভরে উঠল মায়ায়। অনেক না বলা অনুভব যেন চোখের কোণে এসে ভিড় করল। সে ধীরে মাথা নাড়ল, তারপর হালকা গলায় বলল, ধন্যবাদ মা, এতটা ভাববেন ভাবিনি। আচ্ছা, ফুলগাছগুলো কি আপনার হাতের? সালমা বেগম হেসে বললেন, হ্যাঁ, ওই আর কি, মাঝে মাঝে শখ করে করতাম। আজকাল আর এসব করা হয় না, সপ্তাহে 2 দিন যত্ন নিতে পারি। ধারা এবার হুট করে উৎফুল্লিত হয়ে বলল, মা, আমারও না বাগান করার খুব শখ। গ্রামে কখনো চাচি এসব করতে দেয়নি। আপনি অনুমতি দিলেই বাগানটা আমি নিজের মতো করে সাজাই, একটুও নষ্ট করব না, যত্ন করব। বাচ্চাদের মতো করে করা আবদারটা শুনে সালমা হেসে কাঁধে হাত রাখলেন। অবশ্যই, এই ঘরটা তোমাকেই তো দিলাম, বারান্দাও তোমার। এইসব করা তো সময় নেই আমার। তুমি নিজের মতো করেই সাজাও, গোছাও, তোমারই তো সংসার। সংসার শব্দটা শুনে বুক ধক করে উঠল ধারার। সংসার? তার সংসার? কার সাথে?
ওই লোকটার সাথে? কিন্তু এটাকে কি সংসার বলে? কি জানি। এর মধ্যেই হুট করে ধারা লক্ষ্য করল শ্রাবণের ঘরটা ঠিক পাশে হওয়ায় এই বারান্দা থেকে শ্রাবণের ঘরের বারান্দাটা ঠিক দূরে নয়, অনেকটা কাছে। এতটাই কাছে যে হাতে হাতে কিছু দেয়া নেওয়াও করা যাবে। বিষয়টা খুব অসাধারণ হলেও ধারার ভয় হল, লোকটা যদি বারান্দায় আসে তাহলে তো অবশ্যই তাকে দেখতে পাবে, একদম সামনাসামনি দেখা যাবে। ধারার দৃষ্টি অনুসরণ করে সালমা বেগমও তাকালেন। শ্রাবণের সাদামাটা বারান্দাটা দেখে তিনি হেসে বললেন, আমার ছেলে বারান্দায় কখনো আসে না বৌমা, দেখো কতটা শূন্য হয়ে পড়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা অযত্ন করে। ও তুমি ভেবো না, ও বারান্দাতে এমনিতেও আসে না, তাই তোমায় দেখতেও পাবে না, কিছু বলবেও না। ধারা মৃদু হাসল, তবু যেন তার চোখে এক অজানা দ্বিধা রয়ে গেল। এই বাড়ির বারান্দায় তার নিজের জন্য জায়গা হলেও পাশের ঘরের বারান্দাটা, জানালাটা যেন একটা অদৃশ্য দেয়ালের মতো মনে হচ্ছে ওর কাছে। ভেতরে হঠাৎ একটা চুপচাপ শূন্যতা জমে উঠল। সেটা ভয় না লজ্জা ধারা নিজেও ঠিক বোঝে না। সে চোখ নামিয়ে ধীরে বলল, তবু আমি খুব জোরে কথা বলবো না মা, যদি অসুবিধে হয় ওনার, মানে বিরক্ত হন। সালমা বেগম এবার মুখের মধ্যে একটা দুষ্টু হাসি এনে বললেন, আহা, এত ভাবার কিছু নেই, ও কিছুই বলবে না, বরং যদি কখনো বলে তবে আমি আছি না, তখন আমি বুঝে নেব। তুমি নির্ভয় তোমার বাগান করো মা, মন খারাপ হলে এখানেই বসে থেকো। ধারার মুখে এবার সত্যিকারের একটা হাসি ফুটে উঠল, গলায় এক ফোঁটা কৃতজ্ঞতা লেগে রইল। তার শৈশবের সমস্ত রুক্ষতা যেন একটু একটু করে ঝরে যাচ্ছে সময়ের এই নতুন অধ্যায়ে। তবে নিজের মনেই তখন এক চাপা ভাবনা ঢুকে পড়ে, এই সংসারে জায়গা পেয়ে গেছি হয়তো, কিন্তু শ্রাবণ নামের মানুষটার সাথে আমার কখনো জায়গা হবে? সে প্রশ্নের উত্তর তখনও ঝাপসা, কিন্তু বারান্দার ফুলগাছগুলো ঠিকই রোডে মাথা উঁচু করে দাঁড়িয়ে। আর ধারা দুজে যায়, কোনো সম্পর্কের শিকড় গজানোর আগে প্রয়োজন হয় যত্ন, সময় আর একটুখানি জায়গা। সেটা সে পেয়েছে, এখন হয়তো শুরুটা এখান থেকেই। দুপুরে খেতে এসেছিল শ্রাবণ। ধারা তখন গোসল করছিল, নাহলে দেখত একটা লোক তার রান্না খেয়ে কতটা অভিভূত হয়েছে। না চাইতো মাছের তরকারিটা খেয়ে মনে মনে বেশ প্রশংসা করেছে শ্রাবণ। এতটুকু মেয়ে হয়ে এত সুন্দর করে কিভাবে রান্না করল ভেবে পেল না শ্রাবণ। তবে সবার আড়ালে সে আরও 2 চামচ তরকারি বেশি খেয়েছে। দুপুরে খাওয়ার পর অফিসে ফিরে গেছে সে, তাই ধারার সাথেও আর দেখা হয়নি। এদিকে সালমা বেগম ধারার প্রথম রান্নায় খুশি হয়ে একজোড়া সোনার চুড়ি উপহার দিয়েছে, যা নিতে নারাজ ছিল ধারা। মোটামুটি জোর জবরদস্তি করেই তাকে দিতে হয়েছে। রাত ৮টায় বাড়ি ফেরার কথা শ্রাবণের, কিন্তু আজ কোনো এক কারণে সে বিকাল ৪টার পরে আবারও বাড়িতে ফিরে এসেছে। বিষয়টা চশমার আড়াল থেকে লক্ষ্য করলেন সামিউল শেখ। তারপর নিজের স্ত্রীর দিকে ইশারা করে কিছু একটা বোঝালেন। যা বোঝার বুঝলেন সালমা বেগম। জগ থেকে ঠান্ডা পানি ঢাললেন তিনি। শ্রাবণ সোফায় বসে ল্যাপটপের ব্যাগ রাখল, গায়ের কোটটা খুলে সোফাতে মেলে দিল। ক্লান্তিতে বড় করে শ্বাস নিতেই চোখের সামনে ঠান্ডা পানির গ্লাস দেখতে পেল। সালমা বেগম চোখ দিয়ে গ্লাসটা নিতে ইশারা করলে শ্রাবণ ঢকঢক করে পানি খেয়ে ফেলে, বলে থ্যাংক ইউ মা। এ পর্দায় সালমা সন্ধিহানয় জিনিস করেন। ব্যাপার কি শ্রাবণ, তোর তো এখন বাড়িতে ফেরার কথা না, রাত ৮টায় ফেরার কথা, এত তাড়াতাড়ি চলে এলি কেন? একটু অপ্রস্তুত হল না শ্রাবণ, নির্বিকার ভঙ্গিতে বলল, কাজ হয়ে গেছে তাই ফিরেছি, আর ওই অফিসে যে ছোট আব্বু আমাকে কোনো কাজ করতেই দেয় না সেটা খুব ভালো করে তোমরাও জানো, শুধু শুধু থেকে সময় কেন নষ্ট করব? তীক্ষ্ণভাবে ছেলের কথাগুলো শুনলেন সালমা বেগম। তিনি জানেন শ্রাবণ কখনো খুব বেশি কথা বলে না, কিন্তু যা বলে তা ভেবেচিন্তেই বলে। এবারও তার কথায় যেন একটা চাপা অভিমান লুকানো। পাশে বসে থাকা সামিউল শেখ তখন মুখ গম্ভীর করে বললেন, শুধু চাচার কথা বললি, নিজের দায়িত্বটা বলিস না কেন? ওটা এখন তোকে বুঝতেই হবে।